আজকে আমি আলোচনা করব বাংলা পেডাগজির সিলেবাসে থাকা কয়েকটি গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে, যেগুলি থেকে বারবার পরীক্ষায় প্রশ্ন আসে। তো সেই টপিকগুলো আজকে আমরা সহজ ভাষায় আলোচনা করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে চলো আজকের ভিডিওটি আমরা শুরু করি। তো ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি এবং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। তো দেখো, প্রথমে হলো ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ। ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ বা ধ্রুপদী ভাষা বা শাস্ত্রীয় ভাষা, এটি বলতে আমরা কি বুঝি? ভারতবর্ষে কিছু ভাষা রয়েছে যেই ভাষাগুলোকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ বলা হয়। অর্থাৎ একটি ভাষা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসেবে মর্যাদা পেতে হলে ভারত সরকার দ্বারা কিছু শর্তাবলী রাখা হয়েছে। সেই শর্তাবলী যদি পূরণ করতে পারে তাহলে একটি ভাষাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসেবে মানা হবে। ঠিক আছে, তো আমরা সেই শর্তাবলী থেকে বারবার প্রশ্ন এসেছে, সেই শর্তাবলী সম্পর্কে আলোচনা করব। এবং যে কোনগুলি ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসাবে রয়েছে সেগুলো থেকেও প্রশ্ন এসেছে, তো সেইগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। তারপরে আরো কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টস রয়েছে, সেগুলো সম্পর্কেও আলোচনা করব। ঠিক আছে, তো ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ বলতে এমন একটি প্রাচীন ভাষা, ভাষাকে বোঝায় যার উচ্চমানের সাহিত্য, ঐতিহাসিক গুরুত্ব এবং দীর্ঘ ঐতিহ্য রয়েছে। অর্থাৎ একটি প্রাচীন ভাষা, ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হতে হলে একটি প্রাচীন ভাষা হতে হবে এবং যার উচ্চমানের সাহিত্য থাকতে হবে। যে অর্থাৎ আমরা জানি যে প্রতিটি ভাষার বিভিন্ন লেখকেরা বিভিন্ন ধরনের সাহিত্য লিখে থাকেন, তো উচ্চমানের একটি সাহিত্য থাকতে হবে এবং এটির একটি প্রেস্টিজ থাকতে হবে, একটি সম্মান থাকতে হবে। অর্থাৎ উচ্চ পর্যায়ের একটি ভাষা হতে হবে। তখন আমরা জানি যে সেই ভাষাকে আমরা বলি যে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ। তো ভারতে একটি ভাষাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ স্বীকৃতি পেতে হলে বা শাস্ত্রীয় ভাষা হিসেবে স্বীকৃতি পেতে হলে ভারতীয় সরকার মানব সম্পদ উন্নয়ন মন্ত্রণালয়, বর্তমান শিক্ষা মন্ত্রণালয় বলা হয়, তার দ্বারা নির্ধারিত কিছু শর্ত ও বৈশিষ্ট্য প্রয়োজন। এগুলি সংক্ষেপে আলোচনা করা হলো। প্রথম শর্ত হলো, এই শর্তগুলা থেকে বারবার প্রশ্ন এসেছে, এগুলা আপনারা মনোযোগ সহকারে শুনবেন। প্রথম হলো প্রাচীনত্ব। ভাষাটি প্রাচীন উৎস ইতিহাসে কমপক্ষে 1500 থেকে 2000 বছর পুরানো হতে হবে। অর্থাৎ একটি ভাষা যদি ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসাবে স্বীকৃতি পেতে চায় তাহলে সেই ভাষাটি কমপক্ষে 1500 থেকে 2000 বছর পুরানো হতে হবে। তারপরে প্রাচীন সাহিত্যিক ঐতিহ্য, একটি স্বতন্ত্র ও মূল্যবান সাহিত্যিক ভান্ডার থাকতে হবে যা সেই ভাষাভাষীর সম্প্রদায়ের মৌলিক সাংস্কৃতিক উত্তরাধিকার হিসাবে বিবেচিত হবে। অর্থাৎ সেই ভাষার একটি সাহিত্য থাকতে হবে, গুরুত্বপূর্ণ একটি সাহিত্য থাকবে, যে সাহিত্য ওই ভাষাভাষীর লোকদের কাছে অত্যন্ত প্রিয় বলে মনে হতে হবে। যেমন সংস্কৃত সংস্কৃত ভাষার সেই সময়ে বিভিন্ন সাহিত্য লেখা হয়েছিল এবং সেই সাহিত্যগুলো আজও পর্যন্ত সংস্কৃত ভাষাভাষীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাহিত্য হিসাবে বিবেচিত রয়েছে। তো সেজন্য সংস্কৃত ভাষাকে আমরা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসাবে মেনে নিয়েছি। তো এইভাবে একটি সাহিত্য থাকতে হবে যেটি সেই ভাষাভাষী, সেই ভাষা যারা বলে তাদের কাছে একটি সম্মানজনক সাহিত্য হিসাবে বিবেচিত হতে হবে। তারপরে জ্ঞান পরম্পরা, ভাষাটি স্থানীয় ও স্বাধীন জ্ঞান ঐতিহ্যের দ্বারক হওয়া প্রয়োজন। অর্থাৎ এটি অন্য ভাষা থেকে দাঁড় করা সাহিত্য নয়। অর্থাৎ এই যে সাহিত্য যেটি থাকবে সেই সাহিত্যটিতে যেগুলো শব্দ ব্যবহার করা হবে বা যেগুলো ব্যাকরণের নিয়ম ব্যবহার করা হবে বা যেগুলো বাক্য ব্যবহার করা হবে, এগুলো তার যেন নিজের হয়, অর্থাৎ নিজের যাতে শব্দ থাকে। যেমন মনে করো সংস্কৃত, সংস্কৃত হলে সেই সংস্কৃতের শব্দ থাকতে হবে, সংস্কৃতের ব্যাকরণ ব্যবহার করা থাকতে হবে। এইভাবে একটি সাহিত্য থাকতে হবে, অন্য কোনো ভাষার কাছ থেকে কোনো কিছু ধার নিতে পারবে না। ঠিক আছে, এমন যদি সাহিত্য থাকে তাহলে সেই ভাষাকে আমরা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসাবে মেনে নিতে পারি। তারপরে শাস্ত্রীয় সাহিত্যের মূল মূল্য, প্রাচীন সাহিত্য ও গ্রন্থগুলোর সময়ে পরীক্ষা দিয়ে বর্তমান ও মূল্যবান সম্মানিত হতে হবে। অর্থাৎ এই যে প্রাচীন ভাষা যেগুলো রয়েছে সেইগুলা আগে যেভাবে মূল্য ছিল এবং দীর্ঘ যে সময় পের হয়ে এখন পর্যন্ত বর্তমান সময় এসেছে, এখনো পর্যন্ত তার মূল্য এখনো রয়েছে, ওটা সম্মানজনক হিসাবে রয়েছে, সেই জিনিসটাও তার কাছে থাকতে হবে। ঠিক আছে, তারপরে মূল ভাষা থেকে উদ্ভব, ভাষাটি অন্য কোনো প্রধান শাস্ত্রীয় ভাষা থেকে সরাসরি উদ্ভূত নয়, স্বাধীন বিকাশ। অর্থাৎ ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ অনেকটা রয়েছে ভারতবর্ষের মধ্যে, প্রায় 11টির মতো ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ রয়েছে। এই একটি ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ অন্য একটি ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের কাছ থেকে যাতে ধার ধার নেওয়া না হয়, অর্থাৎ সেটি স্বাধীন যাতে হয় একটি ভাষা। যেমন মনে করো বাংলা এবং ইংরাজি, তো বাংলা একটি স্বাধীন ভাষা, ইংরাজি আলাদা একটি স্বাধীন ভাষা, এইভাবে একটি ভাষা হতে হবে। ঠিক আছে, তো স্বাধীনভাবে হতে হবে। অর্থাৎ বাংলার বিভিন্ন রূপ রয়েছে, এক রূপ থেকে অন্য রূপের যদি ভাষা যেটা থাকবে সেই ভাষাকে যদি আমরা বলি যে সেটাকেও ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসাবে মেনে নেওয়া হোক, তাহলে মেনে নেওয়া হবে না। কারণ হলো এখানে বলে দেওয়া হয়েছে যে ভাষাটি অন্য কোনো প্রধান শাস্ত্রীয় ভাষা থেকে সরাসরি উদ্ভব নয়। অর্থাৎ যে অন্য কোনো শাস্ত্রীয় ভাষা যেটি রয়েছে, ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ রয়েছে যেটি অলরেডি ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, সেই ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ থেকে উদ্ভূত যে ভাষা হয়েছে সেই ভাষাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসাবে মেনে নেওয়া হবে না। অর্থাৎ সেটা স্বাধীন থাকতে হবে, অন্য অন্য ভাষার যে জন্ম দিয়েছে, অর্থাৎ এই ভাষা থেকে আরো বিভিন্ন ধরনের ভাষার সৃষ্টি হয়েছে, সেই ভাষাগুলোকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসাবে মেনে নেওয়া হবে না। অর্থাৎ প্রধান যে ভাষা, মূল যে ভাষা রয়েছিল সেই ভাষাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসাবে মর্যাদা দেওয়া হবে। তো এই যে 4-5টি শর্ত দেওয়া হয়েছে, এই শর্তগুলোর ভিত্তিতে একটি ভাষাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসাবে
সিলেক্ট করা হয়। ঠিক আছে, তো এগুলো মনে রাখবেন যে সেটি অনেক পুরানো হতে হবে, 1500 থেকে 2000 বছর পুরানো হতে হবে, এবং সেই ভাষার একটি সাহিত্য থাকতে হবে, কিছু সাহিত্য থাকতে হবে, মূল্যবান সাহিত্য। এবং এইগুলা যারা এই ভাষা যারা ব্যবহার করে তাদের কাছে সেই ভাষাটি মূল্যবান একটি সম্পদ হিসেবে বিবেচিত হতে হবে। এবং এই যে ভাষা যেটি রয়েছে সেটার অন্য কারো কাছ থেকে, অন্য কোনো ভাষা থেকে কোনো শব্দ, কোনো ব্যাকরণের নিয়ম কিছু ধার নিতে পারবে না। তারপরে সেই ভাষাটি অন্য কোনো ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ থেকে উদ্ভূত যাতে না হয়, অর্থাৎ সেই ভাষা থেকে যাতে সৃষ্টি হওয়া না হয়, অর্থাৎ সে যেন আলাদা একটি স্বতন্ত্র ভাষা হিসেবে থাকে। ঠিক আছে, তারপরে বর্তমানে মোট 11টি ভাষা শাস্ত্রীয় ভাষার মর্যাদা পেয়েছে, অর্থাৎ ভারতবর্ষে বর্তমান সময়ে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসাবে মর্যাদা পেয়েছে 11টি ভাষা। তো সেই ভাষাগুলোর নাম আমাদেরকে মনে রাখতে হবে, কারণ বারবার পরীক্ষায় এসেছে এগুলোর নাম। তো দেখুন, প্রথম যে ভাষাটি ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসেবে স্বীকৃতি পেয়েছিল সেটি হলো তামিল। সেটি 2004 সালে পেয়েছিল। তো এটির যে সাহিত্য রয়েছে আমরা জানি, যেগুলা শর্ত ছিল সেই শর্তগুলোর মধ্যে সব শর্তগুলা সে পূরণ করতে পেরেছিল। অনেক পুরানো ছিল এবং সে অন্য কোনো ভাষার থেকে ধার নেয়নি। এখানে দেখতে পারেন যে সংস্কৃত প্রভাবমুক্ত নিজস্ব প্রাচীন সাহিত্য, সঙ্গম সাহিত্য রয়েছে, এবং তার কাছে একটা সাহিত্য ছিল, সেই সাহিত্যটি সঙ্গম সাহিত্য ছিল। তো সেজন্য সেটাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। প্রাচীন নিদর্শন 300 বিসিই, বিফোর ক্রাইস্ট এরা, অর্থাৎ আজ থেকে প্রায় 2300 বছর আগে বিভিন্ন ধরনের সাহিত্য এই ভাষা ছিল। ঠিক আছে, তারপরে সংস্কৃত। সংস্কৃত স্বীকৃতি পায় 2005 সালে। তারপর কান্নাড় 2008 সালে। এগুলাতে বাকি যেগুলো সাহিত্য রয়েছে বা কত সাল পুরানো কি রয়েছে, এই ডাটাগুলো আপনারা যখন আমি পিডিএফ দিয়ে দেবো গ্রুপে, তখন আপনারা নিজে থেকে পড়ে নিতে পারেন। ঠিক আছে, তো শুধু এই নামগুলোই মনে রাখা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ বাকিগুলা কি সাহিত্য ছিল, কোন সাহিত্য পরীক্ষা করা হয়েছিল, কত বছর পুরানো ছিল, সেগুলা থেকে প্রশ্ন আসে না। তো শুধু এই কোন ভাষাগুলা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসেবে স্বীকৃতি পেয়েছে এবং কত সালে পেয়েছিল সেগুলো মনে রাখলেই যথেষ্ট। তারপরে তেলেগু 2008 সালে, মালায়ালম 2013 সালে, উড়িষ্যা 2014 সালে, এবং মারাঠি 2024 সালে। তো আপনারা মনে রাখবেন যে 2024 সালে 5টি ভাষা স্বীকৃতি পেয়েছিল। সেগুলোর মধ্যে প্রথম হলো মারাঠি, কলি, প্রাকৃত, আসামিয়া এবং বাংলা। অর্থাৎ আমাদের এই বাংলাই হলো একটি ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ। তো মোট 11টি ছিল ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ। তো এই ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ গুলোর নাম আপনারা মনে রাখবেন। ঠিক আছে, তারপরে শাস্ত্রীয় ভাষা কি? শাস্ত্রীয় ভাষা, ধ্রুপদী ভাষা, ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, এই সবগুলো একই জিনিস। ঠিক আছে, তো এগুলো আবার এখানে লেখা হয়েছে, এগুলো আপনারা চাইলে পড়ে নিতে পারেন। ঠিক আছে, তারপরে হিন্দি ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ নয়, এটা আপনারা মনে রাখবেন যে হিন্দি ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ নয়। এই যে 11টি ল্যাঙ্গুয়েজ বলেছিলাম সেগুলি হলো ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, এবং হিন্দি কিন্তু ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ নয়। তারপরে বাংলা ও অসমিয়ার কৈত্য ভাষার ইতিহাস 1000 বছর পুরানো হলেও তার যে মূল যেটি রূপ রয়েছিল সেটি অনেক পুরানো, সেজন্য বাংলা ভাষাকে এবং অসমীয়া ভাষাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। ঠিক আছে, তারপরে হিন্দি এবং ইংরাজিকে ভারত সরকার কিভাবে দেখে? তো এই কনসেপ্ট থেকে বারবার পরীক্ষায় প্রশ্ন এসেছে, তো এগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন। তো দেখুন, হিন্দি অফিসিয়াল ভাষা, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, সাংবিধানিক ভিত্তি ধারা 343 অনুযায়ী দেবনাগরী লিপিতে লিখিত হিন্দি ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম সরকারি ভাষা, অর্থাৎ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। তো এখান থেকে প্রশ্ন এসেছে যে 343 নম্বর ধারা। তো এই যে হিন্দির কথা উল্লেখ আছে সেখানে কনস্টিটিউশনের 343 নম্বর ধারাতে সেই কথা উল্লেখ রয়েছে, এবং হিন্দিকে আমরা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে মানি। ঠিক আছে, তারপরে ইংরেজি, ইংরেজিকে ভারত সরকার এবং কনস্টিটিউশন কিভাবে দেখে, সেখান থেকেও বারবার পরীক্ষায় প্রশ্ন এসেছে। তো ইংরেজিকে সহ অফিসিয়াল ভাষা বা অতিরিক্ত সরকারি ভাষা হিসাবে দেখা হয়। ঠিক আছে, তো এই এই কথা কিন্তু কনস্টিটিউশনের 343(2)তে উল্লেখ করা হয়েছে। এখানে হিন্দির কথা 343(1)-এ উল্লেখ ছিল, এবং এখানে 343(2)-এ উল্লেখ করা হয়। ঠিক আছে, তারপরে হিন্দির পাশাপাশি ইংরেজিও কেন্দ্রীয় সরকারি কাজে সমানভাবে ব্যবহার করা যায়। মূলত হিন্দি সম্পূর্ণরূপে চালু না হওয়া পর্যন্ত ইংরেজি ব্যবহার বিধান বহাল থাকে। অর্থাৎ ভারত যখন স্বাধীন হয়েছিল তখন 15 বছরের জন্য বলা হয়েছিল যে 15 বছরের জন্য ইংরেজিকে ব্যবহার করা যাবে অফিসিয়াল কাজের জন্য। কিন্তু 1963 সালে একটি আইন আসে, এবং সেই আইন এসে এটি বলে যে ইংরেজি অনির্দিষ্টকালীনের জন্য, অনির্দিষ্টকাল সময়ের জন্য ইংরেজিকে অফিসিয়াল ভাষা হিসেবে ব্যবহার করা যেতে পারে। তো এই জন্য ইংরেজি এখনো পর্যন্ত আমাদের বিভিন্ন অফিসিয়াল কাজে ব্যবহার হয়ে থাকে। ঠিক আছে, তারপরে আমরা দেখবো এই দুটির কম্পারিজন হিসাবে দেখবো হিন্দি এবং ইংরেজি।
তো হিন্দি হলো সাংবিধানিক মর্যাদা হিসাবে হিন্দি প্রথম সরকারি ভাষা, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, এবং ইংরাজি হলো সহ সরকারি ভাষা, অতিরিক্ত ভাষা, অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, সংবিধানের দ্বারা এখানে 300 হিন্দির ক্ষেত্রে 343 একে বলা হয়েছে এবং ইংরাজির ক্ষেত্রে 343 দুইয়ে বলা হয়েছে। ঠিক আছে, তারপরে লিপি কোন লিপিতে রয়েছে? এখানে হিন্দি হলো দেবনাগরী লিপি এবং ইংরাজি হলো রোমান লিপি। এবং লিপি বলতে কি, যেমন মনে করো আমরা হিন্দি লিখি, তো হিন্দিতে যেমন ম এইভাবে আমরা দিয়ে থাকি। তো এই যে লিপি যেটা রয়েছে, এই যে লিখনের যে পদ্ধতি যেটা রয়েছে, তো এই পদ্ধতিকে বলা হচ্ছে এখানে লিপি। তো এই লিপিটা মূলত দেবনাগরী লিপি থেকে হিন্দি ভাষার লেখন এসেছে। এবং ইংরাজি যে আমরা লিখি এই যে লিখনি যেটা, এই যে প্যাটার্ন যেটা, সেটি রোমান প্যাটার্ন থেকে, অর্থাৎ রোমান লিপি থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, তারপরে সময়সীমা হিন্দি স্থায়ী, হিন্দি হলো স্থায়ী এবং ইংরেজি অনির্দিষ্টকালের জন্য বহাল 1963 সালের আইন অনুযায়ী, ওই যে একটু আগে বললাম। তারপরে আমরা দেখবো কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ভারতবর্ষে কোনো একটি জাতীয় ভাষা নেই, অর্থাৎ ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ভারতের মধ্যে এখন নেই। রাজ্যের নিজস্ব ভাষা, প্রতিটি রাজ্যের নিজস্ব সরকারি ভাষা রয়েছে, যেমন বাংলা, তামিল, মারাঠি, এটা তো আপনারা জানেন। প্রত্যেকটি স্টেটের আলাদা আলাদা ভাষা রয়েছে। 3 ভাষা সূত্র, তো আমরা জানি যে 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা, অর্থাৎ প্রথম ল্যাঙ্গুয়েজ হলো, এখানে 3 ল্যাঙ্গুয়েজ বলতে প্রথম ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এবং থার্ড ল্যাঙ্গুয়েজ। তো প্রথম ল্যাঙ্গুয়েজ হলো মাতৃভাষা, অর্থাৎ প্রত্যেক ব্যক্তির মাতৃভাষা। এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যে কোনো কনস্টিটিউশনের ভাষা থেকে যে কোনো একটি ভাষা হতে পারে বা ইংরেজি হতে পারে, বা থার্ড ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আবার ইংরেজি হতে পারে, বা কনস্টিটিউশনে মেনশন করা যে 22টি ভাষা আছে সেই ভাষার মধ্যে থেকে যে কোনো একটি ভাষা হতে পারে। যেমন মনে করো আমি বাঙালি, তো আমার প্রথম ভাষা হবে বাংলা এবং আমার দ্বিতীয় ল্যাঙ্গুয়েজ হিন্দি হতে পারে, বা অন্য কোনো ভাষা হতে পারে, বা ইংরেজি হতে পারে। এবং যদি আমি মনে করো হিন্দিকে আমি সিলেক্ট করে নিলাম দ্বিতীয় ভাষা হিসেবে, তো তৃতীয় ভাষা আমি ইংরেজিকে সিলেক্ট করে নিব। এবং হিন্দি ভাষীদের জন্য প্রথম ভাষা হবে হিন্দি, দ্বিতীয় ভাষা তারা ইংরেজি সিলেক্ট করতে পারে, বা কনস্টিটিউশনে উল্লেখিত 22টি ভাষার মধ্যে যে কোনো একটি ভাষা সিলেক্ট করতে পারে দ্বিতীয় ভাষা হিসেবে। এবং তৃতীয় ভাষা হিসেবে তারা ইংরেজিকে সিলেক্ট করতে পারে, বা দ্বিতীয় ভাষাকে তারা দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজিকে সিলেক্ট করতে পারে, এবং তৃতীয় ল্যাঙ্গুয়েজ হিসেবে তারা কনস্টিটিউশনে উল্লেখিত 22টি ভাষার মধ্যে যে কোনো একটি ভাষা সিলেক্ট করতে পারে। ঠিক আছে, তো বিভিন্ন জায়গার অনুযায়ী বা বিভিন্ন ব্যক্তিদের অনুসারে, তো এই যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, থার্ড ল্যাঙ্গুয়েজের পরিবর্তন হয়ে থাকে। ঠিক আছে, তারপরে ভাষা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এই যে তথ্য যেগুলা লিখে রেখেছি, এইগুলা থেকে পরীক্ষায় অনেকবার প্রশ্ন এসেছে। তো এই গুরুত্বপূর্ণ তথ্য আমি এখানে লিখে রেখেছি, আমি কিউ দেখে দেখে আমি এখানে তুলে রেখেছি। তো এগুলো আপনারা মনে রাখবেন। ভারতবর্ষে লিখিত ভাষা প্রায় 121টি, এগুলা থেকে তো প্রশ্ন আসে না, কিন্তু জেনে রাখাই ভালো। ভারতীয় সংবিধানে ভাষা সম্পর্কিত বিধান, এই জিনিসগুলো মনে রাখবেন যে সংবিধানের তফসিল অর্থাৎ শিডিউল 8 নম্বর শিডিউলে উল্লেখিত আছে যে 22টি ভাষার কথা। এই পয়েন্টটা অনেকবার পরীক্ষায় এসেছে যে কত নম্বর শিডিউলে 22টি ভাষার উল্লেখ আছে। তো আমরা জানি যে কনস্টিটিউশনের সংবিধানের 8 নং শিডিউলে 22টি ভাষার কথা উল্লেখ আছে, যা স্বাধীনতার সময় ছিল 14টি, অর্থাৎ ভারত স্বাধীন হওয়ার সময় 14টি ভাষা ছিল সেই শিডিউলে, কিন্তু পরবর্তীতে বাকিগুলা অ্যাড করা হয়েছে। ঠিক আছে, তারপরে সংবিধান সংক্রান্ত কিছু অনুচ্ছেদ, এই অনুচ্ছেদগুলোর মধ্যে সব অনুচ্ছেদ আমাদের প্রয়োজন নয়, কিন্তু কিছু অনুচ্ছেদ আমাদের প্রয়োজন, এগুলো আমাদের শিখতে হবে। 343 রাজভাষা হিসাবে হিন্দি ও দেবনাগরী লিপি, এটা আপনারা মনে রাখবেন। 344 এটি প্রয়োজন নেই, তবে 345 এটি আমাদের প্রয়োজন আছে। রাজ্যগুলির নিজস্ব ভাষা রাজভাষা নির্ধারণের ক্ষমতা, অর্থাৎ রাজ্যের যে ভাষা যেটা রয়েছে সেই ভাষাকে রাজ্যের রাজভাষা হিসেবে সিলেক্ট করতে পারে। অর্থাৎ তামিল, যেমন মনে করো তামিলনাড়ুর জন্য তামিল ভাষাকে তারা স্টেট ল্যাঙ্গুয়েজ হিসেবে নির্বাচিত করে, তো সেটা করতে পারে, সেই ক্ষমতা দেওয়া হয়েছে স্টেটকে। তারপরে অনুচ্ছেদ 350 মাতৃভাষায় শিক্ষার সুযোগ, আমরা জানি যে প্রাথমিক লেভেলের শিক্ষার্থীদেরকে আমরা মাতৃভাষায় শিক্ষা দিয়ে থাকি। তারপরে মাতৃভাষা শিক্ষা, শিশুদের মাতৃভাষায় শিক্ষার সুযোগ অনুচ্ছেদ 350 কতে উল্লেখ আছে। 3 ভাষার সূত্র একটু আগে যেটা আমি বলে দিয়েছি। তারপরে আমরা দেখবো ভাষা পরিবার মানে কি, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি। আমরা জানি যে বিশ্বে হাজার হাজার ল্যাঙ্গুয়েজ রয়েছে, এই ল্যাঙ্গুয়েজ গুলার কিছু পরিবার রয়েছে। যেমন আমাদের পরিবারে আমার ভাই বোন বা আমার মা বাবা, আমার দাদা থাকেন, তো এই দাদা হলেন আমাদের পরিবারের হেড। একইভাবে বিভিন্ন ভাষাভাষী হলো, আমি এক ভাষা, আমার ভাই হলো আরেক ভাষা, আমার বোন আরেক ভাষা, আমার মা বাবা আরেক ভাষা। এই সব ভাষার কিন্তু মেইন হেড হলেন দাদা, অর্থাৎ এই পরিবারের হেড হলেন দাদা। ঠিক একইভাবে বিভিন্ন ভাষা রয়েছে, বাংলা, ইংরাজি, হিন্দি, বিভিন্ন ভাষা রয়েছে, সেই ভাষাগুলোর এক একটি পরিবার রয়েছে, অর্থাৎ মূল রয়েছে। অর্থাৎ পরিবারের ক্ষেত্রে দাদা যেভাবে প্রধান, একইভাবে এই ভাষাগুলোর ক্ষেত্রে একটি পরিবার রয়েছে, সেটাকেই আমরা বলি যে ভাষা পরিবার। ঠিক আছে, তো বিশ্বের যতগুলি ভাষা রয়েছে এই ভাষাগুলোর
কিছু লিমিটেড পরিবার রয়েছে, সেই পরিবার সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তো দেখো, ভারতে ভাষাগুলিকে প্রধানত 4টি বৃহৎ ভাষা পরিবারে শ্রেণীবদ্ধ করা হয়। অর্থাৎ ভারতবর্ষে বিভিন্ন ধরনের ভাষা রয়েছে, সেই ভাষাগুলার কিন্তু বিশেষ করে 4টি পরিবার রয়েছে। অর্থাৎ 4টি পরিবারের মধ্যেই অন্তর্ভুক্ত এই সব ভাষাগুলা। ঠিক আছে? তো দেখুন, এই 4টি পরিবার সম্পর্কে, এই 4টি পরিবার সম্পর্কে প্রিভিয়াস ইয়ার গুলাতে অনেকবার প্রশ্ন এসেছে। তো এগুলো আপনাদের মনে রাখা অত্যন্ত প্রয়োজন। তো প্রথম ভাষা পরিবার হলো ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার। তো এই ভাষা পরিবারের মধ্যে কোন কোন ভাষা আসে আমরা দেখি। বাংলা, পাঞ্জাবি, মারাঠি, গুজরাটি, উড়িয়া, আসামি, উর্দু, সিন্ধি। তো এই ভাষাগুলা এই ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের অন্তর্গত। ঠিক আছে? তো একটু আগে যে আমি বলেছিলাম যে একটি ফ্যামিলিতে দাদা থাকেন হেড, তো এখানে মনে করুন ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার হলো দাদা। তো এই যে বাকি যেগুলো ভাষা রয়েছে, এই ভাষাগুলা হলো তার ছেলেপেলে বা তার নাতি নাতিরা। ঠিক আছে? তো এই ভাষাগুলা, এর জন্য আমরা দেখি যে বাংলাতে যদি আমরা বলি যে পানি দাও, তো হিন্দিতে আমরা বলি যে পানি দো। ঠিক আছে? তো এই যে ভাষার একটি মিল আমরা দেখতে পাচ্ছি। কারণটি কি? কারণ হলো এই ভাষা পরিবার থেকে এই ভাষাগুলার জন্ম হয়েছে। অর্থাৎ ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার, ইন্দো ইউরোপীয় বলতে এই যে বর্তমান রাশিয়া বা ইউক্রেন অঞ্চল যেটা রয়েছে, এই অঞ্চলে এই ভাষাটির জন্ম হয়েছিল এবং সেখান থেকে কিছু মানুষ ভারতের পাঞ্জাবে আসে। তো সেখানে বসবাস করতে শুরু করে। তাদের সেই যে ভাষা, মূল যে ভাষা রয়েছিল, সেই ভাষা থেকে পরিবর্তিত হয়ে আমাদের যে ভারতীয় যে লোকাল মানুষের সাথে মিলামেশার ফলে যে নতুন একটি ভাষার সৃষ্টি হয়েছিল, সেই ভাষাটাকে আমরা সংস্কৃত হিসাবে বলি। এবং তারপরে সংস্কৃত থেকে আমরা জানি প্রকৃত হয়েছে এবং প্রকৃত থেকে অপভ্রংশ হয়েছে, অপভ্রংশ থেকে ধীরে ধীরে এইভাবে বাংলাতে পরিণত হয়েছে, পাঞ্জাবি আসে, মারাঠি আসে, গুজরাটি আসে, এইভাবে ভাষার পরিবর্তন হয়েছে। অর্থাৎ ভাষার মূল হলো ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার। এই ভাষা পরিবার থেকে এই ভাষাগুলার কিন্তু জন্ম হয়েছে। ঠিক আছে? আমরা জানি যে বর্তমানে আমাদের ভাষার মধ্যে অনেকটি শব্দের বা অনেকটি বাক্যের পরিবর্তন ঘটে এবং নতুন নতুন ভাষার সৃষ্টি হয়ে যায়। তো যেমন মনে করো, আগের যুগ কি হতো যে বিশ্বের সব জায়গায় মানুষ ছিল না। তো বিশ্বের কিছু লিমিটেড জায়গায় মানুষ ছিল। তো সেই জায়গা থেকে বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে পড়ে, যার ফলে তারা বিভিন্ন জায়গায় চলে যায় এবং সেই যে মূল যেটি ভাষা ছিল, সেই ভাষাটির একটু পরিবর্তন হয়ে যায়। পরিবর্তিত হতে হতে নতুন নতুন ভাষার সৃষ্টি হয়েছে। সেই কথাই এখানে বলা হয়েছে যে ভাষার যে মূল পরিবার যেটা রয়েছে, সেই পরিবার থেকে বিভিন্ন ধরনের ভাষা সৃষ্টি হয়েছিল। তো এই ভাষা পরিবার থেকে আমাদের ভারতে এই ভাষাগুলা জন্ম হয়েছে। ঠিক আছে? তারপরে তো আমরা শুধু এই যে ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারটির নাম মনে রাখতে হবে এবং আমাদের বাংলা, যেহেতু আমরা বাংলা আলোচনা করছি, তো বাংলাটা আমরা মনে রাখবো যে আমরা ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের অন্তর্গত আমাদের বাংলা ভাষা। তারপরে দ্রাবিড়ী ভাষা পরিবার, একটি হলো ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার, আরেকটি হলো দ্রাবিড় ভাষা পরিবার। এই ভাষা পরিবারের অন্তর্গত কোন কোন ভাষা? তামিল, তেলেগু, কান্নাড়, মালয়ালম, তুলু, গুন্ডি, এই ভাষাগুলা প্রধানত দ্রাবিড় ভাষা পরিবারের অন্তর্গত। তারপরে সিনো তিব্বতি ভাষা পরিবার, এই ভাষা পরিবারের অন্তর্গত বড়ো, মিজো, মণিপুরি, নাগা, লেপচা, কুকবুরুক ত্রিপুরাতে ব্যবহার করা হয়। তো এই ভাষাগুলা হলো সিনো তিব্বতি ভাষা পরিবারের অন্তর্গত। তারপরে অস্ট্রো এশিয়া ভাষা পরিবার, এই ভাষা পরিবারের অন্তর্গত ভাষাগুলি হলো সাঁওতালি, মুন্ডারি, খাসি, হো, কুড়া। তারপরে অন্যান্য ক্ষুদ্র ভাষা গোষ্ঠী, এখানে আমরা প্রথমে দেখলাম যে বড় যে ভাষা গোষ্ঠী রয়েছে, অর্থাৎ ভারতে বিশেষ করে প্রধানত 4টি ভাষা পরিবার রয়েছে এবং আরো কিছু ভাষা পরিবার রয়েছে যেগুলো ছোট ছোট, সেইগুলোর নাম এখানে উল্লেখ করা হয়েছে। আন্দামানীয় ভাষা পরিবার, যেই ভাষা পরিবারের অন্তর্গত ভাষাগুলি হলো জারুয়া, অঙ্গান, গ্রেট আন্দামানিজ ভাষা। তারপরে তাই কাদাই ভাষা পরিবার, এই ভাষা পরিবারের অন্তর্গত আহোম ভাষা। তারপরে ভাষার মিশ্রণ, এখানে কোনো ভাষা পরিবার নয়, ভাষার মিশ্রণ হয়ে গেছে, বিভিন্ন ভাষা পরিবারের অন্তর্গত এই ভাষাগুলা। যেমন ইন্দো পর্তুগিজ, ক্রোল, গোয়া, দমন। এই এলাকাতে যে গোয়া এবং দমন যে এলাকা রয়েছে, এই এলাকাতে যে ভাষা ব্যবহার করা হয় সেটা হলো ইন্দো পর্তুগিজ ক্রুল। অর্থাৎ ইন্ডিয়ান কিছু ভাষার সংমিশ্রণ রয়েছে এবং পর্তুগিজ যে ভাষা রয়েছে সেই ভাষারও সংমিশ্রণ রয়েছে, এজন্য এটাকে বলা হয় ভাষার মিশ্রণ। অর্থাৎ এই ভাষাকে কোনো ভাষার পরিবারের অন্তর্গত বলা যায় না, এটা মিশ্রণ হয়ে গেছে। ঠিক আছে? তো আমরা জানলাম যে প্রথমত ভাষার প্রধানত 4টি পরিবার রয়েছে: ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার, দ্রাবিড়িয়ান ভাষা পরিবার, সিনো তিব্বতান ভাষা পরিবার এবং অস্ট্রো এশিয়ান ভাষা পরিবার। তো এই প্রধান 4টি ভাষা পরিবার ছিল। তো এগুলার নাম শুধু আপনারা মনে রাখবেন, কারণ এই নামগুলা থেকে অনেকবার প্রশ্ন এসেছে। তারপরে আচ্ছা, এখানেই সমাপ্ত হচ্ছে আজকের ক্লাসটি। আপনারা যারা আমাদের আগের ভিডিওগুলি দেখেননি, সেইগুলো আপনারা আমাদের এই চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন, কারণ বাংলা পেডাগজির সিলেবাস অনুযায়ী আমরা ধারাবাহিক ক্লাস নিচ্ছি
এবং আরো কিছু টপিক রয়েছে। অলরেডি আমরা ৩-৪টি টপিক কভার করে নিয়েছি এবং আরো ৪-৫টি টপিক রয়েছে। এগুলো আমরা কিছুদিনের মধ্যেই সমাপ্ত করার চেষ্টা করব। তারপরে প্রিভিয়াস ইয়ার গুলাতে যেগুলা প্রশ্ন এসেছিল সেগুলা সমাধান করার চেষ্টা করব। এবং এই টপিক গুলা থেকে যদি আপনাদের কোনো মনে প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারো, বা আমাদের গ্রুপে সেগুলা আলোচনা হয়ে থাকে তো সেখানে জয়েন করে আপনাদের সেই ডাউট গুলা সমাধান করে নিতে পারো। যাই হোক, আজকের ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি। থ্যাংকস টু অল টিচার্স।